প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি ইউনিট 3 কেতাবি বিষয় হিসাবে শিক্ষা। এর মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়বস্তুর নাম হচ্ছে শিক্ষার ভিত্তি সমাজবিজ্ঞান, অর্থাৎ শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি বা ফাউন্ডেশন অফ এডুকেশন সোশিওলজি। এই ক্ষেত্রে আমরা যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুর মধ্যে প্রথমে আমরা জেনে নেব যে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির পরিচয় বা এর যে ইন্ট্রোডাকশন বা সমাজতাত্ত্বিক হিসাবে শিক্ষার এর কিরকম পরিচিতি রয়েছে। তো শিক্ষার সমাজতাত্ত্বিক পরিচিতি হিসাবে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা কতগুলো জিনিসকে সঠিকভাবে জেনে নিতে পারবো। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষার ভিত্তি হিসাবে সমাজতত্ত্ব বলতে বোঝায় যে কিভাবে শিক্ষা সামাজিক উপাদান দ্বারা গঠিত ও প্রভাবিত। এটি মূলত শিক্ষাকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেখে, যা সমাজের কাঠামোগত দিকগুলির প্রতিফলন ঘটায় এবং তা বজায় রাখতেও সাহায্য করে। এই কাঠামোগত দিকগুলির মধ্যে সামাজিক শ্রেণী, লিঙ্গ, জাতি ও সংস্কৃতির অন্তর্ভুক্ত রয়েছে, যা শিক্ষার সুযোগ ও শেখার পরিবেশকে প্রভাবিত করে। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে শিক্ষা সমাজের মধ্যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা বা পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আমরা যদি শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি আবার জানতে চাই, তাহলে আমরা এটাও বলতে পারি যে তবে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি শিক্ষা ব্যবস্থায় একটি আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি যোগ করেছে, যা শিক্ষাকে আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এই পরিপ্রেক্ষিতে আমরা এটাও বলতে পারি যে মানুষ কেবলমাত্র সমাজে বাস করে না, বরং সে সমাজের মধ্যে বেড়ে ওঠে এবং বিভিন্ন সামাজিক প্রভাবের মাধ্যমে তার ব্যক্তিত্ব ও দক্ষতা গঠন করে। পাশাপাশিভাবে আমরা এটাও বলতে পারি যে বিভিন্ন সামাজিক উপাদান একজন ব্যক্তির বিকাশে অবদান রাখে এবং এই কারণেই সমাজ ও শিক্ষার সম্পর্ক গভীরভাবে পরস্পরের সাথে সম্পর্কিত। এরপরে যদি আমরা শিক্ষার সমাজতাত্ত্বিক প্রকৃতি হিসাবে আলোচনা করি বা এর যে নেচার যদি আমরা জানতে চাই বা নেচার অফ এডুকেশনাল সাইকোলজি যদি জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথম প্রকৃতি হচ্ছে এর আন্তঃবিষয়ক ক্ষেত্র। এই ইন্টারডিসিপ্লিনারি ফিল্ডের ক্ষেত্রে আমরা জানতে পারি ইহা সমাজতত্ত্ব, শিক্ষা, মনোবিজ্ঞান এবং নৃতত্ত্বের ধারণাগুলো একত্রিত করে। ইহা শিক্ষাকে কেবল একটি আনুষ্ঠানিক ব্যবস্থা হিসাবে নয়, বরং একটি বিস্তৃত সামাজিক প্রতিক্রিয়া হিসাবেও বিশ্লেষণ করে। অন্য আরেক প্রকৃতি হিসাবে আমরা এটাকে বলতে পারি যে সমাজীকরণের উপর এর একটা গুরুত্ব রয়েছে। শিক্ষা কিভাবে সামাজিকরণের প্রক্রিয়ার অবদান রাখে বা শিক্ষা কিভাবে সমাজীকরণের যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় কাজ করে, যেমন বিভিন্ন ধরনের নৈতিকতা, বিভিন্ন ধরনের মূল্যবোধ, বিশ্বাস এবং সাংস্কৃতিক চর্চা কিভাবে শিখবে তা এটাতে কিন্তু অধ্যয়ন করতে সাহায্য করবে। এর সাথে সাথে আমরা সমাজীকরণের ওপর যে গুরুত্ব তাতে আমরা যোগ করতে পারি যে আনুষ্ঠানিক বিভিন্ন স্কুল, এক্ষেত্রে আমরা কতগুলো জিনিস যোগ করতে পারি, যেমন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার পরিবেশও বিশ্লেষণ করে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিদ্যালয় রয়েছে, বিভিন্ন ধরনের যে আমাদের পরিবার রয়েছে, আমাদের সহপাঠী রয়েছে, এই সমস্ত বিশেষ ব্যাপারগুলোও কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি। অর্থাৎ কোনো একটা সোসাইটিতে বা কোনো একটা সমাজে মানুষকে কিভাবে সোশ্যালাইজ করা হবে, অর্থাৎ সোশ্যালাইজেশন করার জন্য আমাদের বিদ্যালয় দরকার, সোশ্যালাইজেশন করার জন্য আমাদের পরিবার দরকার, সোশ্যালাইজেশন করার জন্য আমাদের বিভিন্ন সহপাঠী গোষ্ঠী দরকার এবং এটা কিভাবে হয় সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি। অর্থাৎ এই নীতির মাধ্যমে আমরা কিন্তু এটা বুঝতে পারি। আরেকটি প্রকৃতি যেটা হয় সেটা আমরা বলতে পারি গতিশীল এবং বিবর্তনশীল। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইহা গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, প্রযুক্তিগত অগ্রগতি
বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং সাংস্কৃতিক পরিবর্তনের মতো সামাজিক পরিবর্তনের সাথে সাড়া দেয়। ইহার সমসাময়িক শিক্ষাগত ইস্যু যেমন অসমতা, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মতো বিষয়গুলির সাথে মোকাবিলা করতে সাধারণভাবে বা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়ে থাকে। এর আরেকটি প্রকৃতি আমরা বলতে পারি যে সামাজিক ন্যায় বিচার এবং সমতার উপর জোর দেওয়া। এই ক্ষেত্রে আমরা এটাকে বিশ্লেষণ এইভাবে করতে পারি যে শিক্ষা কিভাবে সামাজিক গতিশীলতাকে প্রচার বা বাধাগ্রস্ত করে, বা এই যে সামাজিক গতিশীলতাকে কিভাবে থামায়, তাও কিন্তু এখানে এটা বিশ্লেষণ করে। এর পাশাপাশি আমরা এই সামাজিক ন্যায় বিচার এবং সমতার উপর কিভাবে জোর দেয়, এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস যোগ করতে পারি, সেটা হচ্ছে লিঙ্গ, জাতি, শ্রেণী এবং শিক্ষার সুযোগের সাথে এর কিভাবে সম্পর্ক রয়েছে, সেটাও কিন্তু আমরা এখানে এর অনুসন্ধান করে নিতে পারি। এই যে শিক্ষার সমাজতাত্ত্বিক প্রকৃতি, তার আরেকটা দিক হচ্ছে শিক্ষাগত প্রতিষ্ঠান এবং নীতিমালার অধ্যয়ন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইহা শিক্ষা ব্যবস্থার গঠন এবং কার্যকারিতাকে বিশ্লেষণ করে। পাশাপাশিভাবে ইহা সমাজতাত্ত্বিক বা ইহা সমাজতাত্ত্বিক যে বিভিন্ন দৃষ্টিকোণ আছে, সেই দৃষ্টিকোণ থেকে শিক্ষাগত নীতি, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতির কিভাবে মূল্যায়ন করবে, সেটাও আমরা জানতে পারি। যেমন ধরুন, একটা মেডিকেল কলেজ বা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ বা একটা ম্যানেজমেন্ট কলেজ, এই কলেজের কি ধরনের নীতি হবে, এর কি ধরনের অধ্যয়ন হবে, এখানে অধ্যয়নের ক্ষেত্রে কিরকম পাঠ্যক্রম হবে, সমস্ত জিনিস কিন্তু এখানে আলোচনা করার একটা সুযোগ সুবিধা থাকবে। এরপরে আমরা আরেকটা বিশেষ দিক হিসাবে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি। এটাও কিন্তু এটার আরেকটা প্রকৃতি। এই ক্ষেত্রে আমরা কি জানতে পারি যে শিক্ষা কিভাবে সামাজিক শ্রেণীবিন্যাস বজায় রাখতে বা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতে ভূমিকা রাখে, তা নিয়ে সমালোচনামূলক চিন্তা ভাবনাকে আমরা উৎসাহিত করতে পারি। এই ক্ষেত্রে আবার আমরা এটাও যোগ করতে পারি যে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে গোপন পাঠ্যক্রম আছে বা বিভিন্ন ধরনের ক্ষমতা, গতিবিধ বা বিভিন্ন ধরনের গতিবিধি, এর সাথে সাথে শিক্ষার মধ্যে এর কিভাবে আদর্শগত প্রভাব রয়েছে সেটা বিশ্লেষণ করে। এই যে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি রয়েছে, তাতে আমরা যে হিডেন কারিকুলাম বা গোপন পাঠ্যক্রমের কথা বললাম, তাতে আমরা জানতে পারবো যে বিভিন্ন ধরনের হিডেন কারিকুলামের মাধ্যমে আমরা কিভাবে ভ্যালুটাকে যোগ করতে পারবো, কোনো একটা কারিকুলামের মধ্যে পাঠ্যক্রমকে কিভাবে পারসেভ করব, বা এর মধ্যে কিরকম নর্ম থাকবে বা কিরকম নীতি থাকবে, আমার সেই পাঠ্যক্রম থেকে আমার কিরকম এক্সপেকটেশন থাকবে, সমস্ত জিনিসও কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করতে পারি। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটি এর যদি প্রকৃতি দেখতে চাই, তাহলে সেটা হবে গবেষণামূলক ভিত্তি বা গবেষণা ভিত্তিক প্রকৃতি। এই গবেষণা ভিত্তিক প্রকৃতিতে আমরা জানতে পারবো যে এই যে গবেষণা আমরা বিভিন্নভাবে কিন্তু করতে পারি। সেই গবেষণাকে আমরা করতে পারি গুণগত বা পরিমাণগত গবেষণা। এই ক্ষেত্রে শিক্ষাগত সমাজবিজ্ঞান গবেষণায় গুণগত এবং পরিমাণগত উভয় পদ্ধতি ব্যবহার করে। গুণগত গবেষণায় বা গুণগত গবেষণা শিক্ষা সম্পর্কিত মানুষের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং প্রতিক্রিয়া নিয়ে কাজ করে, যেখানে পরিমাণগত গবেষণা পরিসংখ্যান এবং পরিমাপের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করে। পাশাপাশিভাবে এই যে গবেষণা ভিত্তিক ব্যাপার রয়েছে, তাতে আমরা আরেকটা জিনিসও যোগ করতে পারি বা আরেকটা দিকও যোগ করতে পারি, সেটা হচ্ছে শিক্ষাগত ফলাফল বোঝার জন্য কেস স্টাডি। এক্ষেত্রে কি হয় যে কেস স্টাডি পদ্ধতিতে শিক্ষার্থীদের বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতি বিস্তারিতভাবে অধ্যয়ন করে থাকি আমরা। এটি একাধিক শিক্ষায় বা একাধিক শিক্ষার যে বিভিন্ন ফলাফল এবং তাদের বাস্তবায়িত প্রয়োগ কিভাবে হবে, সেটাও কিন্তু আমরা বুঝে নিতে পারি। এর সাথে সাথে এই যে গবেষণামূলক ভিত্তি বা গবেষণা ভিত্তিক যে প্রকৃতি রয়েছে, তাতে আমরা আরেকটা দিক বিবেচনা করি, সেটা হচ্ছে নিট বিশ্লেষণ বা এথনোগ্রাফিক্স। এই নিট বিশ্লেষণ বা এথনোগ্রাফিক পদ্ধতিতে শিক্ষার্থীদের বা শিক্ষকদের সমাজের যে সংস্কৃতি, সামাজিক এবং আচরণগত দিকগুলি কিভাবে থাকে সেটাকে বিশ্লেষণ করি। এটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের
অন্তর্গত সমাজের জীবনযাত্রা, তাদের মূল্যবোধ এবং আচরণের বিভিন্ন ধরন কিরকম থাকে বা তাদের আচরণ কিরকম থাকে, এই সমস্ত নিয়ে বিস্তারিত কিন্তু গবেষণা আমরা করে থাকি। আবার অন্যদিকে আমরা যদি পরিসংখ্যানগত বিশ্লেষণ করি বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি করি, সেই ক্ষেত্রে আমরা জানতে পারি এর প্রকৃতি হচ্ছে যে পরিসংখ্যানগত বিশ্লেষণ পদ্ধতিতে সংখ্যাতত্ত্বের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত তথ্য এবং ফলাফল বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিটি শিক্ষা ফলাফলের ট্রেন্ড বা বিভিন্ন ধরনের যে প্রবণতা চিহ্নিত আছে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি। পাশাপাশি ভাবে পরীক্ষামূলকভাবে এর প্রভাব মূল্যায়ন করতে আমরা পেরে থাকি। সুতরাং আমরা বলতে পারি যে এইভাবেই শিক্ষাগত সমাজবিজ্ঞান বিভিন্ন গবেষণা পদ্ধতির মাধ্যমে শিক্ষা ও সমাজের সম্পর্ক বোঝার চেষ্টা করে, যা শিক্ষার প্রক্রিয়া এবং ফলাফল উন্নত করতে ভীষণভাবে সহায়ক। এরপরে আমরা আরেকটা বিষয় হিসাবে এখানে বলতে পারি যে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তিতে কি চিন্তাধারা রয়েছে। এই চিন্তাধারার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথম চিন্তাধারা আমরা বলতে পারি সমাজ এবং শিক্ষা, সোসাইটি এবং এডুকেশন। এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে সমাজ এবং শিক্ষার কথা যদি বলি, তাহলে আমরা বলতে পারবো শিক্ষা একটি সামাজিক প্রতিষ্ঠান যা সমাজের মূল্যবোধ এবং কাঠামোর প্রতিফলন ঘটায় এবং তা শক্তিশালীও করে তোলে। এটি সমাজের সদস্যদের বিভিন্ন সমাজীকরণের সহায়তা করে এবং তাদের সমাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেমন স্কুল, কলেজ বা বিভিন্ন ধরনের যে বিদ্যালয়ে সমাজের যে সামাজিক নিয়ম গঠন বা সমাজের বিভিন্ন ধরনের যে নিয়ম গঠনের গুরুত্ব, এই সমস্ত দিকও কিন্তু আলোচনা করে থাকে এবং সাথে সাথে সমাজকে কিভাবে প্রভাবিত করবে সেটাও কিন্তু আমরা এখানে বুঝে নিতে পারি। এর পরবর্তীকালে আমরা আরেকটা এর ভিত্তি আলোচনা করতে পারি, সেটা হচ্ছে সমাজীকরণ এবং শিক্ষা। এই ক্ষেত্রে আমরা শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তিতে চিন্তাধারা যেটা রয়েছে তার আরেকটা দিক হচ্ছে সামাজিকীকরণ এবং শিক্ষা, সোশ্যালাইজেশন অ্যান্ড এডুকেশন। এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিরা তাদের সমাজের নিয়ম, মূল্যবোধ এবং আচরণকে শেখে। বিদ্যালয় শিশুদের সমাজীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র পাঠ্য বিষয় শেখায় না, বরং কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা, সহযোগিতা এবং নিয়ম মেনে চলার মতন সামাজিক আচরণকেও শেখায়। শিক্ষা আনুষ্ঠানিক এবং অ-আনুষ্ঠানিক উভয় ধরনের বিষয়ের মাধ্যমে সামাজিক বিকাশে প্রভাব ফেলে। এরপরে আমরা আরেকটা ভিত্তিক চিন্তাধারা যদি দেখি, তাহলে শিক্ষার সমাজভিত্তিক চিন্তাধারার মধ্যে আরেকটি চিন্তাধারা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস এবং শিক্ষা। সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তিদের সম্পদ, ক্ষমতা, শিক্ষা এবং পেশার উপর ভিত্তি করে বিভিন্ন সামাজিক শ্রেণীতে এদেরকে সাজিয়ে থাকে। শিক্ষা প্রায়ই সামাজিক বৈষম্যকে স্থায়ী করে তোলে, কারণ এটি বিভিন্ন সামাজিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভিন্ন মানের শিক্ষা প্রদান করে, যা তাদের ভবিষ্যতের সুযোগ সুবিধাকেও প্রভাবিত করে। এরপরে আমরা আরেকটি চিন্তাধারা দেখতে পারি, সেটা হচ্ছে কার্যকারিতাবাদ এবং শিক্ষা। এই কার্যকারিতাবাদ এবং শিক্ষার ক্ষেত্রে আমরা যে বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে কার্যকারিতাবাদ দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা সমাজের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, কারণ এটি সাধারণ নিয়ম ও মূল্যবোধ আমাদেরকে শেখায়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমিল জার্কিন বা এমিল ডুরখাইমের মতে, যিনি কার্যকারিতাবাদের অন্যতম প্রতিষ্ঠাতা, উনি বলেছেন যে শিক্ষা মানুষকে একসাথে কাজ করতে শেখায়, যা সামাজিক সংহতি গড়ে তুলতে হেল্প করে। যাই হোক, শিক্ষা সামাজিক নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ এবং সমাজে ঐক্য তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ সমাজে কিভাবে ঐক্য তৈরি হবে, সমাজকে কি করে নিয়ন্ত্রণ হবে, সমস্ত বিষয় কিন্তু এটা বিবেচনা করে। এর সাথে সাথে আরেকটি চিন্তাধারা আমরা যদি এখানে যোগ করতে চাই, সেটা হচ্ছে সংঘাত তত্ত্ব এবং শিক্ষা, কনফ্লিক্ট থিওরি অফ এডুকেশন। এই যে সংঘাত তত্ত্ব
যা কার্ল মার্কস দ্বারা প্রভাবিত। উনার মতে শিক্ষা হলো একটি মাধ্যম যা বৈষম্যকে স্থায়ী করে এবং ক্ষমতাশীল শ্রেণীর স্বার্থ রক্ষা করে। অদ্ভুতভাবে উনি বলেছেন যে এই তত্ত্ব অনুযায়ী শিক্ষা সমাজের শাসক শ্রেণীর আধিপত্যকে প্রতিফলিত করে এবং তা আরো শক্তিশালী করে, কারণ এটি সামাজিক শ্রেণী বিভাজনের জন্য বা এটি সামাজিক শ্রেণী বিভাজনকে ধরে রাখে এবং অসম সুযোগ সুবিধা প্রদান করে। পাশাপাশিভাবে স্যামুয়েল বোলস এবং হারবার্ট গিলসের মতে ওনারা বলেছেন যে বিদ্যালয় শিক্ষার্থীদের ভবিষ্যতের সামাজিক অবস্থান মেনে নিতে প্রস্তুত করে, যা সাধারণত তাদের জন্মগত শ্রেণীর সাথে মিল রাখে। যাই হোক, এই যে বিভিন্ন শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তিতে চিন্তাধারা রয়েছে, তার আরেকটি চিন্তাধারা হচ্ছে প্রতীকী আন্তঃক্রিয়া তত্ত্ব এবং শিক্ষা। এই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে প্রতীকী পারস্পরিক ক্রিয়া তত্ত্ব বা প্রতীকী আন্তঃক্রিয়া তত্ত্ব শিক্ষাক্ষেত্রে প্রতিদিনের পারস্পরিক সম্পর্ক এবং প্রতীকের ভূমিকাকে গুরুত্ব দেয়, যা শিক্ষাগত অভিজ্ঞতাকে গড়ে তোলে। এর সাথে সাথে আমরা এটাও বলতে পারি এই দৃঢ় বা এই যে তত্ত্ব দৃঢ়ভাবে ব্যাখ্যা করে যে শিক্ষা একটি প্রক্রিয়া যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ এর মাধ্যমে বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের মনোভাব এবং আত্মপরিচয় গড়ে তোলে। পাশাপাশিভাবে হার্ডওয়ার্ড বেকারের মতে প্রস্তাবিত লেবেলিং তত্ত্বে উনি বলেছেন যে শিক্ষার্থীদের আচরণ এবং শিক্ষাগত পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের শ্রেণীবদ্ধ করা হয়, যা তাদের শিক্ষা জীবনের ফলাফলে বিভিন্নভাবে প্রভাব ফেলে। এর পাশাপাশিভাবে আরেকটি চিন্তাধারা আমরা এখানে দেখে নিতে পারি, সেটা হচ্ছে লিঙ্গ এবং শিক্ষা, জেন্ডার অ্যান্ড এডুকেশন। এই ক্ষেত্রে আমরা এটাকে বিশ্লেষণ যদি করি তাহলে বলতে পারি যে শিক্ষা ঐতিহাসিকভাবে লিঙ্গভিত্তিক ভূমিকা ও প্রত্যাশাকে শক্তিশালী করেছে, যা প্রায়ই নারী এবং মেয়েদের জন্য সুযোগ সুবিধা সীমিত করেছে। এর পাশাপাশি আমরা এর সাথে যোগ করতে পারি যে সমাজ বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে কিভাবে লিঙ্গ শিক্ষাকে প্রভাবিত করে, বিশেষ করে কিছু একাডেমিক এবং পেশাগত ক্ষেত্রে নারীদের কম উপস্থিতি এবং লিঙ্গগত ধারণা কিভাবে প্রভাবিত করে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। অর্থাৎ বিভিন্ন ধরনের যে জেন্ডার স্টেরিওটাইপ রয়েছে সেটা কিন্তু এখানে ভীষণভাবে আমরা প্রকাশ করতে পারি। পাশাপাশিভাবে আরেকটি তথ্য, আরেকটা পয়েন্ট আমরা এখানে যোগ করতে পারি, সেটা হচ্ছে নারীবাদী তত্ত্ব বা ফেমিনিস্ট থিওরি। এই ক্ষেত্রে যে নারীবাদী তত্ত্ব সমালোচনা করে যে শিক্ষা কিভাবে শিক্ষার্থীদের প্রথাগত লিঙ্গ ভূমিকায় সমাজীকরণ করে এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে শিক্ষার সংস্কারের পক্ষে যুক্তি স্থাপন করে। এর সাথে সাথে আরেকটি অদ্ভুত আমরা চিন্তাধারাকে এখানে যোগ করতে পারি, সেটা হচ্ছে বর্ণ, জাতিসত্তা এবং শিক্ষা। এই ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষাগত অভিজ্ঞতা এবং ফলাফল গঠনে জাতি এবং জাতিসত্তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ব্যবস্থা প্রায়ই জাতিগত অসমতাকে প্রতিফলিত করে, যেখানে বিভিন্ন ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের বৈষম্য এবং গুণগত শিক্ষার অসম প্রবেশিকা জন্য যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষা ব্যবস্থা প্রায়ই জাতিগত অসমতাকে প্রতিফলিত করে, বিশেষ করে সংখ্যালঘু এবং সম্প্রদায়গুলির যে বৈষম্য এবং গুণগত শিক্ষার যে অসম প্রবেশাধিকারীর যে ব্যাপার থাকে তাতেও কিন্তু এটা মুখোমুখি হয়ে থাকে তারা। এর সাথে সাথে আমরা আরেকটি দিক যোগ করতে পারি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল রেস থিওরি। এই বিষয়টি অন্বেষণ করে যে কিভাবে জাতি এবং বর্ণবাদ শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে এবং জাতিগত যে বৈষম্য দূর করার জন্য সংস্কারের প্রয়োজনীয়তা থাকে সেটাকেও কিন্তু এটা তুলে ধরতে সাহায্য করে। এর সাথে সাথে আমরা আরেকটি তত্ত্ব কিন্তু এখানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে বিশ্বায়ন এবং শিক্ষা। এই ক্ষেত্রে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন শিক্ষাকে বদলে দিয়েছে আন্তর্জাতিক সহযোগিতা, ধারণা বিনিময় এবং বিশ্বজুড়ে জ্ঞান পাওয়ার মাধ্যমে। এর সাথে সাথে আমরা এটাও যোগ করতে পারি যে এটি বিশ্বের বিভিন্ন স্থানে কিছু নির্দিষ্ট শিক্ষামূলক মডেল এবং পদ্ধতি ছড়িয়ে দিয়েছে এই গ্লোবালাইজেশনের মাধ্যমে। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এবং শিক্ষার মাধ্যমে আমরা আরেকটি দিক সঠিকভাবে বুঝে উঠতে পারি যে গ্লোবালাইজেশন বৈষম্য বাড়াতেও পারে, কারণ ধনী দেশগুলির বেশি সম্পদ এবং প্রযুক্তি তার সাথে সাথে দক্ষতা পাওয়ার সুযোগ রয়েছে
যা শিক্ষায় একটি ভীষণভাবে বিভাজন সৃষ্টি করে। এই যে সমাজ ভিত্তিক বা সমাজতাত্ত্বিক ভিত্তিতে বিভিন্ন ধরনের যে চিন্তাধারা রয়েছে, তার মধ্যে আরেকটি চিন্তাধারা আমরা এখানে যোগ করতে পারি, সেটা হচ্ছে সামাজিক পরিবর্তন এবং শিক্ষা। এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে শিক্ষা সামাজিক পরিবর্তনকে প্রতিফলিত এবং প্রভাবিত করার শক্তি রাখে। এটি বিদ্যমান বা এটি বর্তমান ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ করার এবং সামাজিক ন্যায় বিচারের প্রচারের একটি মাধ্যম হিসাবেও কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পাওলো ফ্রেইরের যে দমনকৃতদের যে পেডাগজি রয়েছে বা পেডাগজি অফ অবসেস এমন একটি শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলে যা বঞ্চিত গোষ্ঠীদের ক্ষমতায়িত করে এবং নির্যাতনকারী সামাজিক কাঠামোগুলিকে বা নির্যাতনকারী সামাজিক কাঠামোগুলির বিরুদ্ধে সংগ্রাম করে। এরপরে আমরা আসি যে শিক্ষা, সমাজবিজ্ঞান এবং শিক্ষাক্রম। এই শিক্ষা, সমাজবিজ্ঞান এবং শিক্ষাক্রমের কথা যদি আমরা বলি, তাহলে আমরা এটা বলতে পারি যে শিক্ষা, সমাজবিজ্ঞান শিক্ষাক্রমকে গঠন এবং বিশ্লেষণ। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা, সমাজবিজ্ঞান শিক্ষাক্রমকে গঠন এবং বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, তাই সমাজের চাহিদা, মূল্যবোধ এবং লক্ষ্যগুলিকে প্রতিফলিত করার জন্য শিক্ষাক্রম তৈরি করা এবং এর সাথে সাথে শিক্ষা মনোবিজ্ঞান এবং এর শিক্ষাক্রমের মধ্যে বিভিন্ন ধরনের যে সম্পর্ক আছে সেটাকেও কিন্তু বুঝতে সাহায্য করে। এই পরিপ্রেক্ষিতে আমরা একে বিশেষভাবে আমরা আলোচনা করতে পারি, বিশেষভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। এই প্রথম ভাগের মধ্যে আমরা প্রথম বলতে পারি শিক্ষাক্রম একটি সামাজিক নির্মাণ। এই ক্ষেত্রে আমরা বলি এটি সমাজের মূল্যবোধ ও প্রেক্ষাপট তৈরি করতে সাহায্য করে। অন্যদিকে আরেকটি দিক হচ্ছে শিক্ষাক্রমের মাধ্যমে সমাজীকরণ। ইহা শিক্ষাক্রম শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের সংস্কৃতি এবং তার যে কি ভূমিকা রয়েছে সেটাকে শেখাতে সাহায্য করে। এর আরেকটি দিক হচ্ছে যে সামাজিক অসমতার মোকাবিলা করা। এই ক্ষেত্রে শিক্ষাক্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের যে বৈষম্য থাকে, এই বৈষম্যকে কিভাবে কমানো যেতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিভাবে একটা মানুষ পাবে বা অর্থাৎ সমস্ত মানুষ কিভাবে সুযোগ সুবিধা পাবে সেটার উপর আলোচনা করে। এর সাথে সাথে আমরা আরেকটা দিক এখানে যোগ করতে পারি, সেটা হচ্ছে শিক্ষাক্রম এবং সামাজিক পরিবর্তন। এই যে শিক্ষা, সমাজবিজ্ঞান এবং শিক্ষাক্রমের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, তাতে আরেকটা দিক যোগ করতে পারি, সেটা হচ্ছে সামাজিক অসমতা মোকাবেলা। এই ক্ষেত্রে আমরা বলি ইহা শিক্ষাক্রমের মাধ্যমে বৈষম্য কিভাবে কমবে এবং বিভিন্ন সুযোগের সমতা নিশ্চিত কিভাবে করবে সেটা আমরা আলোচনা করতে পারি এখানে। এর পাশাপাশি আরেকটা দিক আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে শিক্ষাক্রম এবং সামাজিক পরিবর্তন। এই ক্ষেত্রে দেখতে পারি আমরা যে শিক্ষাক্রম সমাজের পরিবর্তনকে প্রভাবিত করতে পারে এবং নতুন চিন্তা ভাবনাকেও উৎসাহিত করতে পারে। আরেকটা দিক আমরা এখানে বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষাক্রম উন্নয়নে শিক্ষা নীতির ভূমিকা। এক্ষেত্রে কি হয় যে সরকারি নীতি ও পরিকল্পনা শিক্ষাক্রমের লক্ষ্য, এর যে বিষয়বস্তুকে বিভিন্নভাবে নির্ধারণ করতে সাহায্য করে। যেমন আমরা আমাদের পশ্চিমবঙ্গে কিছু প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, আবার কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প রয়েছে যেমন সিঙ্গেল গার্ল চাইল্ড, এইগুলোর সম্বন্ধেও কিন্তু আমরা এখানে বিশেষভাবে জানতে পারি। এর আরেকটি দিক হচ্ছে যে শিক্ষাক্রমে সংস্কৃতির প্রভাব। এই ক্ষেত্রে স্থানীয় ও বৈশ্বিক সংস্কৃতি শিক্ষাক্রমের বিষয়বস্তু এবং শিক্ষাদান পদ্ধতিকে প্রভাবিত করে। অর্থাৎ লোকাল এবং গ্লোবাল লেভেলে কিভাবে আমরা যে বর্তমানে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব সেটাও কিন্তু আমরা এখানে জেনে নিতে পারি। এরপর আসি আমরা যে শিক্ষাগত সমাজবিজ্ঞান এবং পাঠদানের পদ্ধতি, এডুকেশনাল সোশিওলজি অ্যান্ড মেথড অফ টিচিং। এই ক্ষেত্রে আমরা যখন শিক্ষাগত সমাজবিজ্ঞান এবং পাঠদানের পদ্ধতির কথা বলবো, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষাগত সমাজবিজ্ঞান শিক্ষাদানের পদ্ধতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, কারণ এটি জানায় যে সামাজিক উপাদানগুলি কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে বা করতে পারে। এটি সচরাচর জোর দেয় যে শিক্ষা শুধু জ্ঞান স্থানান্তর করার বিষয় নয়, বরং
শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, তাদের মূল্যবোধ এবং মনোভাব গড়ে তোলারও একটা প্রক্রিয়া। সমাজ এবং শিক্ষার সম্পর্ক বুঝে শিক্ষকরা কেমন পাঠদান পদ্ধতি গ্রহণ করতে পারেন, যা আরো কার্যকর এবং অন্তর্ভুক্তমূলক এবং সামাজিকভাবে এটা প্রাসঙ্গিক হয়ে উঠবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষাগত সমাজবিজ্ঞান শিক্ষা প্রদানের পদ্ধতিকে শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে একটি সামাজিক পারস্পরিক ক্রিয়া হিসাবে দেখে। এটি এমন পাঠদান পদ্ধতিকে উৎসাহিত করে যা সহযোগিতা, যোগাযোগ এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে প্রাধান্য দেয়, শুধুমাত্র নির্লিপ্ত স্মরণ শক্তির পরিবর্তে। কিছু পদ্ধতি যা আমরা এখন বিবেচনা করে নিতে পারি, যেমন শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের চাহিদা, আগ্রহ এবং দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাধীনতা শিখতে বা শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাধীনভাবে শিখতে এবং নিজের গতিতে এগিয়ে যেতে সাহায্য করেন। আরেকটা দিক হচ্ছে সহযোগিতামূলক শিক্ষণের উপর জোর দেওয়া। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে, একে অপরের সাথে ধারণা শেয়ার করে এবং সমস্যা সমাধানে একসাথে অংশগ্রহণ করে। এটি সামাজিক দক্ষতা এবং দলগত কাজের ক্ষমতা বিকাশে সাহায্য করে সচরাচর। এই যে মেথড অফ টিচিং, এই ক্ষেত্রে আমরা আরেকটা মেথড এখানে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে সমালোচনামূলক শিক্ষা বিজ্ঞান বা ক্রিটিক্যাল পেডাগজি। এই পদ্ধতির লক্ষ্য হলো শিক্ষার্থীদের সমাজের অসমতা এবং অন্যায় সম্পর্কে সচেতন করা। এটি তাদের সমালোচনামূলকভাবে চিন্তা করতে এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করে থাকে। এর সাথে সাথে আরেকটি পাঠদানের পদ্ধতি, সেটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক এবং সম্প্রদায় কেন্দ্রিক শিক্ষণ। এই যে অভিজ্ঞতা ভিত্তিকের মাধ্যমে আমরা এখানে দেখতে পাই যে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের যে অভিজ্ঞতা এবং সম্প্রদায়ের সাথে যুক্ত হয়ে কিভাবে শিখবে সেটা জানতে পারে। এটি তাদের বাস্তব সমস্যা সমাধানে সাহায্য করে এবং সামাজিক দায়বদ্ধতাও বাড়াতে সাহায্য করে, যেমন বিভিন্ন ধরনের ফিল্ড ট্রিপস, সার্ভিস লার্নিং প্রজেক্ট এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি এর মধ্যে আমরা কিন্তু যোগ করতে পারি। যাই হোক, আরেকটি পাঠদানের পদ্ধতি এখানে আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে ডিজিটাল পেডাগজি বা ডিজিটাল শিক্ষা বিজ্ঞান। এই পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়াকে আরো আকর্ষণীয় এবং কার্যকর করা হয়। ডিজিটাল টুলস এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করে এবং বিশ্বব্যাপী জ্ঞান অ্যাক্সেস করতে পারে। এই যে পাঠদানের পদ্ধতি রয়েছে, এই হিসাবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এই যে কোভিড-19 মহামারীর সময় বিশ্বব্যাপী শিক্ষকদের অনলাইন এবং হাইব্রিড শিক্ষার মডেলে সরে আসতে দেখা গিয়েছিল, যা সমাজের পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে। মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা একেবারে নতুনভাবে রূপান্তরিত হয়েছিল এবং শিক্ষকদের শারীরিক শ্রেণীকক্ষে উপস্থিতির পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষাদান তখন করতে হয়েছিল। এটি কেবল শিক্ষকদের বা শিক্ষকের পদ্ধতিকেই পরিবর্তন করেনি, বরং শিক্ষার্থীদের সামাজিক আচরণ এবং শিক্ষার প্রতি মনোভাব পরিবর্তন করিয়েছিল। শিক্ষার এই নতুন ধারা সমাজের বৃহত্তর পরিবর্তন এবং প্রযুক্তির যে গ্রহণযোগ্যতার সাথে সঙ্গতি রেখে গড়ে উঠেছিল। যাই হোক, এই পদ্ধতিতে বা এই যে বিভিন্ন পদ্ধতিগুলি শিক্ষাকে আরো কার্যকর এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে, যা শিক্ষার্থীদেরকে শুধু জ্ঞান অর্জনই নয়, বরং সমাজের সক্রিয় এবং দায়িত্বশীল সদস্য হিসেবেও গড়ে তুলতে সাহায্য করেছে। শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তির সমস্যাসমূহ যদি আমরা আলোচনা করি, তো সেই ক্ষেত্রে আমরা জানতে পারবো যে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া, যেখানে সমাজের বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলি বিভিন্নভাবে ভূমিকা পালন করে। শিক্ষার সমাজবিজ্ঞান বিষয়টি বুঝতে গেলে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা কথাও কিন্তু আমাদের জানতে হবে। এই সমস্যাগুলির মধ্যে হলো শিক্ষার গঠন,
উদ্দেশ্য এবং প্রভাবের সঙ্গে কিভাবে এর সম্পর্ক। কিছু মূল সমস্যার মধ্যে অন্যতম হলো সামাজিক বৈষম্য। এই সমাজের যে বিভিন্ন স্তরের মধ্যে শিক্ষা প্রদানের বৈষম্য একটি বড় সমস্যা। শহর ও গ্রাম, ধনী দরিদ্র, পুরুষ ও নারী, এই সব ক্ষেত্রে শিক্ষা গ্রহণের সুযোগ এবং মানে পার্থক্য দেখা যায়। এর ফলে শিক্ষার সমান সুযোগের উপর প্রভাব পড়ে এবং সামাজিক ন্যায়ের প্রশ্ন গড়ে ওঠে। এর সাথে সাথে আমরা আরো কিছু বিষয় আলোচনা করতে পারি, যেমন এই যে সমস্যাগুলির মধ্যে আরেকটা সমস্যা হলো শিক্ষা ও সামাজিক মান। সমাজে প্রচলিত সাংস্কৃতিক মূল্যবোধ এবং নীতি শিক্ষার উপর প্রভাব ফেলতে পারে। শিক্ষা ব্যবস্থায় যে ধরনের শিক্ষা প্রদান করা হয় তা সমাজের আদর্শ এবং মূল্যবোধের প্রতিফলন। কখনো কখনো সমাজের পক্ষ থেকে চাপ সৃষ্টি হতে পারে, যা শিক্ষার স্বাধীনতা এবং গুণগত মানকেও হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে আরেকটা দিক আমরা বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষা ও অর্থনৈতিক অসমতা। এক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থনৈতিক পার্থক্য শিক্ষা ব্যবস্থার প্রভাব ফেলতে পারে। ধনী পরিবারের শিক্ষার্থীরা উন্নত ধরনের শিক্ষা সুবিধা পেতে পারে, যা তাদের ভবিষ্যৎকে আরো বেশি উজ্জ্বল করবে। কিন্তু গরিব পরিবারের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হতে পারে, যেমন অর্থনৈতিক সঙ্গতি এবং উপকরণের অভাব ইত্যাদি। এবং আরেকটা এর সমস্যা হচ্ছে যে বিশ্বায়নের শিক্ষা। এই বিশ্বায়ন শিক্ষা ব্যবস্থার উপর বিশাল প্রভাব ফেলেছে। প্রযুক্তির উন্নয়ন এবং প্রযুক্তির উন্নতি, আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার ধরন ও পদ্ধতিতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। কিন্তু এর ফলে যে শিক্ষার বৈচিত্র্য কমে যেতে পারে এবং একক ধরনের শিক্ষার মানদণ্ডও চাপিয়ে দেওয়া যেতে পারে, এটাও কিন্তু এক ধরনের বড় সমস্যা। যাই হোক, আরেকটি আমরা এর দিক বিবেচনা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষার রাজনীতিকরণ। শিক্ষার বিভিন্ন দিক রাজনীতির সাথে সম্পর্কিত হতে পারে। সরকারের নীতি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রমের পরিবর্তনে শিক্ষার উপর রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। কখনো কখনো একটি বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদের আদর্শ শিক্ষা ব্যবস্থায় বাস্তবায়ন করতে চায়, যা শিক্ষার স্বাধীনতা এবং বৈচিত্র্যকে বিভিন্নভাবে সংকুচিত করতে পারে। এবার আমরা আরো সমস্যাগুলো আলোচনা করতে পারি, সেটা হচ্ছে শিক্ষা ও সামাজিক পরিবর্তন। এই শিক্ষা এবং সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষা সমাজের বিভিন্ন পরিবর্তনের ভূমিকা পালন করে। নতুন চিন্তা, মতামত এবং প্রযুক্তির আগমন সমাজের শিক্ষা ব্যবস্থা এবং প্রক্রিয়াকে পরিবর্তন করে। কিন্তু এই পরিবর্তনে বা এই ধরনের পরিবর্তনগুলি শিক্ষার মানের উপরও নানাভাবে প্রভাব ফেলতে পারে। যাই হোক, এর আরেকটা সমস্যা, সেটা হচ্ছে শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণ। এই শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণের কথা যদি বলতে হয়, তাহলে আমরা বলতে পারি যে শিক্ষা কখনোই বা কখনো এই শিক্ষা কখনো কখনো সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধকে রক্ষা করতে সাহায্য করে। তবে বিশ্বায়নের ফলে এক ধরনের সাংস্কৃতিক হুমকি তৈরি হচ্ছে, যেখানে স্থানীয় সাংস্কৃতিক স্থান পরিবর্তন হয়ে গিয়ে বিশ্বব্যাপী প্রচলিত সাংস্কৃতিক ধারা গ্রহণ করা যেতে পারে। শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণ। শিক্ষা কখনো কখনো সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধকে রক্ষা করতে সাহায্য করে। তবে বিশ্বায়নের ফলে এক ধরনের সাংস্কৃতিক হুমকি সৃষ্টি হতে পারে, যেখানে স্থানীয় সাংস্কৃতিক স্থান পরিবর্তন হয়ে গিয়ে বিশ্বব্যাপী প্রচলিত সাংস্কৃতিক ধারা গ্রহণ করা হতে পারে। এই সমস্যাগুলি শিক্ষায় সমাজবিজ্ঞানের ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন, কারণ সমাজের বিভিন্ন পরিবর্তন এবং চ্যালেঞ্জ শিক্ষার প্রক্রিয়া এবং কার্যকারিতা থেকে প্রভাবিত করে। সবশেষে আমরা এটা বলতে পারি যে শিক্ষার যে সমাজতাত্ত্বিক ভিত্তি বিভিন্নভাবে বিশ্লেষণ করে, যা কিভাবে সামাজিক গঠন ও সম্পর্ক এবং তাদের বৈষম্য এবং শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে, এর মাধ্যমে আমরা জানতে পারি। এই যে বিভিন্ন তথ্য আছে, এই তথ্যের মাধ্যমে বা এই সোশিওলজির মাধ্যমে এই বোঝাপড়া শিক্ষাবিদ এবং নীতি নির্ধারকদের একটি আরো ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশিভাবে আমরা এটাও বলতে পারি যে শিক্ষাগত সমাজবিজ্ঞান পাঠ্যক্রম ডিজাইন করতে বিভিন্নভাবে সাহায্য করে, যা শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য এবং সমাজের সক্রিয় অংশগ্রহণের জন্য প্রস্তুত করে। এর কার্যকলাপ যদি দেখতে চাই, তাহলে আমরা বলতে পারি যে শিক্ষা বৈষম্য সৃষ্টি হওয়ার প্রধান সামাজিক কারণ কি কি হতে পারে, সেটা আমরা এখানে জানতে পারি।
কিভাবে শিক্ষাগত মনোবিজ্ঞান একটি অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রমে তৈরি করতে সাহায্য করে সেইটাও আমরা কিন্তু এখানে জানতে পারি। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে নীতি নির্ধারকদের ভূমিকা কি হওয়া উচিত সেটাও আমরা এর কার্যকারিতার মধ্যে জানতে পারি। স্কুল কিভাবে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে সমাজের রীতি এবং মূল্যবোধকে প্রতিফলন করে এটাও কিন্তু আমরা জানতে পারি। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে আমরা যে সমস্ত জিনিসগুলোকে আমরা আলোচনা করি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি শিক্ষা ও সমাজের মধ্যে গতিশীল সম্পর্ককে বিশ্লেষণ করে, যেখানে সামাজিক গঠন, সম্পর্ক এবং বৈষম্য কিভাবে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে তা তুলে ধরা হয়। সুতরাং সামগ্রিকভাবে যদি আমি এই বিষয়কে যদি বলতে চাই তাহলে বলতে পারি এটি শিক্ষাকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করে, যা সমাজের শ্রেণী, লিঙ্গ, জাতি এবং সাংস্কৃতিক দ্বারা গঠিত নিয়ম, মূল্যবোধ এবং শ্রেণী বিভাজনের প্রতিফলিত ও পুনরায় নিশ্চিত করে। শিক্ষাগত মনোবিজ্ঞান সমাজায়ন, সামাজিক স্তরবিন্যাস এবং শিক্ষা কিভাবে সামাজিক ন্যায় বিচার ও সমতার প্রচার এবং সমতার প্রচারে ভূমিকা রাখে সে বিষয়গুলির ওপর আলোকপাত এটা করে থাকে। ফাংশনালিজম, কনফ্লিক্ট থিওরি এবং সিম্বলিস্টিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে বিভিন্ন তত্ত্বগুলো আমরা এখানে আলোচনা করে নিতে পারলাম এবং পাশাপাশিভাবে আমরা এটাও বুঝতে পারলাম যে এগুলো ছাড়াও এটি পাঠ্যক্রমের নকশা এবং শিক্ষণ পদ্ধতিতে বিশ্বায়ন, প্রযুক্তি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্নভাবে প্রভাবকে গুরুত্ব দেয়। এই সোশ্যালাইজেশনের মাধ্যমে বা এই তথ্যের মাধ্যমে আমরা এটাও জানতে পারছি যে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, সমালোচনামূলক শিক্ষাবিদ্যা এবং অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষাগত সমাজবিজ্ঞানের যে বিভিন্ন রকম সমতা এবং সমালোচনামূলক চিন্তাভাবনা এবং পাশাপাশিভাবে সমাজে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে, যা বৈষম্য, শিক্ষা সংস্কার এবং প্রযুক্তিগত প্রভাবের মতো সমসাময়িক চ্যালেঞ্জগুলোকে সমাধান করতে সাহায্য করে। সুতরাং এই সমস্ত তথ্য থেকে আমরা জানতে পারলাম যে এই যে শিক্ষার সমাজতাত্ত্বিক ভিত্তি বা এই যে শিক্ষার যে সমাজবিজ্ঞান রয়েছে, এই সমাজবিজ্ঞানের মাধ্যমে আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে সমাজে যদি সঠিকভাবে সকলকে যদি শিক্ষা দেওয়া যায় তাহলে আমরা সঠিক সমাজ গড়ে তুলতে পারবো। এই সঠিক সমাজ গড়ে তোলার জন্য শুধু শিক্ষক নয়, সমাজের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে এবং সমস্ত মানুষ যদি এগিয়ে এসে সেই সমস্ত ব্যবস্থাগুলোকে যদি সঠিকভাবে বুঝে নিতে পারে তাহলেই কিন্তু আমরা সঠিক সমাজ গড়ে তুলতে পারবো এবং এই সঠিক সমাজ যদি গড়ে তুলতে পারি তাহলে আমরা সঠিকভাবে আমরা একটা নেশনও তৈরি করতে পারবো। ধন্যবাদ।